ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-20 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পদে কেউ দুবারের বেশি থাকতে পারবেন না, এমনকি প্রধানমন্ত্রী কখনো রাষ্ট্রপতি হতে পারবেন না। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে গত 19 এপ্রিল ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এমন নানা প্রস্তাব সহ সংবিধানের মূলনীতি রাখার প্রয়োজন আছে কি না সেই প্রশ্নও তুলেছে জাতীয় নাগরিক পার্টি। সেই সঙ্গে কমিশনের সুপারিশ মতো অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচনকালীন সরকার চায় এনসিপি। পাশাপাশি প্রধানমন্ত্রী শাসিত নয়, মন্ত্রী পরিষদ শাসিত সরকারের প্রস্তাব করেছেন তারা। জাতীয় নাগরিক পার্টির এসব প্রস্তাবের অনেকটা বিপক্ষে বিএনপি। এর মধ্যে রাষ্ট্রের মূলনীতি, সংবিধানের 70 অনুচ্ছেদ, গণভোট, আনুপাতিক উচ্চকক্ষ, এনসিসি সহ একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হওয়া নিয়েও ঘোর আপত্তি দলটির। টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার প্রস্তাবেও আছে দ্বিমত। এ বিষয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, টানা 2 বারের বেশি না পারলেও বিরতি দিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে সে সুযোগ থাকতে হবে, এটা সংকুচিত করার কোনো যৌক্তিকতা নেই। এদিকে প্রধানমন্ত্রী একই সঙ্গে সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না, বিএনপির মতো কমিশনের এমন প্রস্তাবে একমত নয় বাংলাদেশ জামায়াত ইসলামীও। তবে তারা ঐক্যমত্য কমিশন ও এনসিপির মতোই চায় কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী না থাকুক। সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর পক্ষে বিপক্ষে এমন অবস্থানের মধ্যে বিএনপি বলছে, এত নিয়ম কানুন লিখে আসলে গণতন্ত্র হয় না। গণতন্ত্র রক্ষার তাহলে করণীয় কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ATU তাজ রহমান এবং বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ব্যারিস্টার রুমিন ফারহানা, সংস্কার প্রস্তাব নিয়ে নানান ক্ষেত্রে আমরা দ্বিমত দেখতে পাচ্ছি। বেশ কিছু প্রস্তাবে, কিংবা আমি যদি বলি বেশিরভাগ প্রস্তাবেই হয়তো রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, কিন্তু ঠিক যেই বিষয়গুলোতে বা যেই ইস্যুগুলো নিয়ে দ্বিমত তৈরি হচ্ছে সেই ইস্যুগুলো বেশ জটিল এবং সেগুলোতে আসলে একমত হওয়ার সম্ভাবনা কতখানি সেটি নিয়েও প্রশ্ন শুরু হয়েছে। আনুপাতিক উচ্চকক্ষ, এনসিসি, গণভোটে রাজি নয় বিএনপি, আবার এনসিপি অর্থাৎ নতুন রাজনৈতিক দল তারা বলছে তারা এই ধরনের সংস্কার ছাড়া নির্বাচন আপাতত চায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখছিলাম দীর্ঘ একটি তালিকা, এর অনেকগুলোতেই দলগুলোর মধ্যে মতের বিভেদ আছে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এই সংস্কারগুলো করবার, সাংবিধানিকভাবে পরিবর্তনগুলো আনবার অধিকার বা ম্যান্ডেট কাদের আছে? তাদেরই আছে যারা আগামীতে সরকার গঠন করবে। এটা এমন হতে পারে এনসিপি যদি চায়, তারা যদি ভোটে আসে তাহলে তারা জনগণের কাছে পরিষ্কার করুক যে তারা কোন কোন জায়গায় পরিবর্তন করবে এবং তারা ভোটে দাঁড়াক। মানুষ যদি তাদের সেই পরিবর্তনগুলোকে গ্রহণ করে তাহলে মানুষ নিশ্চয়ই তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে। একইভাবে বিএনপি যেই যে জায়গায় সংস্কার করতে চায় বা অন্যান্য রাজনৈতিক দল, আপনি জামায়াতে ইসলামের কথা বলছিলেন, তারাও একটি বড় রাজনৈতিক দল, জাতীয় পার্টিও একটি রাজনৈতিক দল, তারা যেই যেই জায়গায় মনে করে যে নির্বাচিত হয়ে আসতে পারলে তারা পরিবর্তন আনবে, সেই জায়গাগুলো তারা মানুষের কাছে স্পষ্ট করুক। মানুষ যাকে ভোট দেবে সেই সংসদে যাবে এবং সেই সংবিধান পরিবর্তনের সুযোগ পাবে যদি 2/3 মেজরিটি নিয়ে সে সংসদে যেতে পারে। সুতরাং এই যে এখন নানান রকম পলিটিক্যাল বাহাস হচ্ছে না, আজকে আমাদের বিএনপির মহাসচিব, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন যে নিশ্চিত বিষয়গুলোকে আমরা অনিশ্চিত করে ফেলছি, অনিবার্য বিষয়গুলোকে আমরা কেন যেন ঢিলে ঢালাভাবে দূরে রাখতে চাইছি, এর পরিণতি ভালো হবে না। এই দূরে আসলে কারা রাখতে চাইছেন? যারা এই মুহূর্তে জানে, অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন, যারা এই মুহূর্তে জানে যে নির্বাচন হলে তারা 2-3টি আসনও পাবে কিনা সন্দেহ আছে। তাহলে বিএনপির তারাটা কোথায়? বিএনপিও কি তাহলে এটি নিশ্চিত যে এখন নির্বাচন হলেই আপনারা জয়ী হবেন? দেখুন, বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। গত 17 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, জাতীয় বা স্থানীয় কোনো রকম নির্বাচন বাংলাদেশে হয় নাই। যেহেতু বিএনপি বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, সুতরাং বিএনপি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে, লালন করে এবং মানুষ যা চায় সেটাই বিএনপি বলে। মানুষের স্রোতের বিপরীতে গিয়ে যদি বিএনপি রাজনীতি করত তাহলে 14 সালে বিএনপি সংসদে থাকতো, 24-এও হয়তো বিএনপি সংসদে থাকতো। কিন্তু যেহেতু মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের সাথে রেজোনেট করে দলটি আজকে সর্বোচ্চ
মানে বৃহত্তম পলিটিক্যাল পার্টি এবং সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, মানে এসেছে মানে মাঠে এত নির্যাতন, এত হামলার পরেও, দ্যাট ইন্ডিকেটস যে মানুষ যা চায় বিএনপি তাই বলে। না হলে আপনি আমাকে বলেন, এই যে দুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে যখন বিএনপি বৈঠক করলো এবং তারা স্পষ্টভাবেই তাদের মতটা জানালো যে কাট অফ ডেট ডিসেম্বরের পরে আসলে নির্বাচন যাবার কিছু নাই, এর মধ্যেই আমাদের মহাসচিব বের হয়ে বললেন যে তিনি সন্তুষ্ট নন এবং তিনি পরিষ্কার করলেন যে এই যে ডিলে হচ্ছে এবং অনির্বাচিত সরকার অনিশ্চিত সময়ের জন্য রাষ্ট্র পরিচালনায় আছে, এর ফলে যেটা হয়েছে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক একটা অস্থিরতা সমাজে তৈরি হয়েছে। আপনি দেখুন তো আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি আপনি দেখেন, আজকে আমি দেখলাম একজন গৃহবধূ, তার হাজব্যান্ড ঢাকায় চাকরি করেন, তিনি বয়স্ক শাশুড়ি এবং 2 বছরের একটা বাচ্চাকে নিয়ে থাকেন, তার হাত পা দিয়ে শেকল দিয়ে বেঁধে তালা দিয়ে তাকে গণধর্ষণ করা হয়েছে এবং তারপরে তাকে বিবস্ত্র অবস্থায় রেখে চলে গেছে। পরে যখন পাড়া প্রতিবেশী এসছে তারা আবার সেই ভিডিও ধারণ করে, তার ওই অবস্থার ভিডিও ধারণ করে ছড়িয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন তো, এনএসইউর একজন ছাত্র আজকে কি ব্রুটালি তাকে হত্যা করা হয়েছে, কেন? তিনি একটু হেসেছেন বা তিনি বলছেন আমি হাসিও নাই। মানে এই হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা। পুলিশ তো সরাসরি বলছে যে তাদের এই 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 দাবি পূরণ না হলে তারা সেভাবে অ্যাক্টিভ হবে না, এবং পুলিশ অ্যাক্টিভ হয়নি। আজকে 8 মাস বাংলাদেশে পুলিশ অ্যাক্টিভ হয়নি। আপনি অর্থনীতি, আইএমএফ এর লোন কিন্তু বাংলাদেশ এখনো পায়নি, থার্ড কিস্তি। একটু শেষ করি, আইএমএফ এর লোন না পাওয়া বা কিস্তি না পাওয়ার অর্থ দাঁড়ায় বিশ্বব্যাংক বা এডিবির মতো অন্যান্য যেই দাতা গোষ্ঠী বা ঋণ দেওয়ার যেই সংস্থাগুলো আছে তারাও কিন্তু বাংলাদেশের ব্যাপারে আর সেইভাবে করবে না। এই সমস্যাগুলো তো আসলে দীর্ঘদিনে তৈরি হয়েছে, প্রায় 16-17 বছর ধরে বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা আমরা দেখেছি, সেখান থেকে হয়তো 8 মাসে একবারে তো আসলে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। সরকারও বারবার সেই কথাই বলছে। আপনি যত দ্রুত একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেবেন, আপনার প্রবলেম সলিউশনটা তত এক্সপেডাইট করবে। এই জায়গাটাতে আসতে চাই, তবে এটিও তাজ রহমান, এই যে আসলে দ্রুত নির্বাচন চাইছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে পুরানো যে রাজনৈতিক দলগুলো আছে তারা, আবার একই সময়ে এনসিপি সন্দেহ প্রকাশ করেছে রোডম্যাপের আগেই নির্বাচন নিয়ে ইসি কেন এতটা তৎপর হয়েছে। অপরদিকে আমরা কিন্তু এটাও দেখেছি যে ইতিমধ্যে আমাদের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু আসলে ইসিকে তৎপর হবার জন্য তাগিদও দিয়েছেন যাতে করে নির্বাচনে তারা তৎপরতা শুরু করেন। সেক্ষেত্রে আসলে এনসিপির এই যে সন্দেহ, সেটিকে জাতীয় পার্টি কিভাবে দেখছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক রুবিন ফারহানা, সহ দর্শক সবাই সালাম শুভেচ্ছা। দেখেন, একটা ট্রানজিশন পিরিয়ড চলছে এখন দেশের। যিনি রাষ্ট্র ক্ষমতা এখন আছেন ডক্টর ইউনূস, এটা ন্যাশনাল কনসেনসাসে সবাই ওনাকে সমর্থন দিয়েছিল, কথা ছিল খুব যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের। এখন এনসিপি বলতেছে সংস্কার ছাড়া নির্বাচন যদি দেওয়া হয় তাহলে এখানে 2টা ওয়ার্ড বলছে। একটা হলো পুরোপুরি প্রশাসন বিএনপির চলে গেছে, নতুন ওয়ার্ড। আরেকটা হলো কাঠামোগত মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে কিনা সন্দেহ আছে এনসিপি। এখন এনসিপি তো নিজেরাই নিবন্ধিত একটা রাজনৈতিক দল হতে পারে নাই, এখনও নিবন্ধনও পায় নাই। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, জামাত একটা বৃহত্তর রাজনৈতিক দল, আমরাও আছি সেখানে। আমরা বলছি যুক্ত একটা নির্বাচন দিলে আইন শৃঙ্খলাটা বাংলাদেশের কন্ট্রোলে আসবে। আমার সহ-আলোচক রুবিন ফারহানা বলেছিলেন যে আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। আপনার এই টকশোতে অজস্রবার আমরা বলেছি। এখন কেউ জানে না বাইরে হলে কোনো সিকিউরিটি আছে কিনা। বনানীতে কালকে একটা ছেলেকে ঢুকে এমনভাবে কুপিয়ে মারছে, সেটা শেষ পর্যন্ত আজ দেখলাম একটা ছাত্রদলের একটা ছেলে গাড়িতে উঠেই নিয়ে চলে যাচ্ছে। অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সাকে গুলশান পুলিশ ডিএনসিসি মিলে বন্ধ করছে, ওরা উল্টা মিছিল করে কালকে বাগাইছে, আমরা নামবই। এটা কি কোনো দেশ হতে পারে? স্টেবল হচ্ছে না, এর কারণে প্রশাসন কাজ করছে না। পুলিশ, যেটা রুবিন ফারহানা বলল কারেক্টলি, প্রশাসনের পুলিশ মনে করছে এরা কয়দিন আছে, কয়দিন থাকবে, নেক্সট কমেন্ট কী আসছে, তাদের পরিকল্পনা কী, কীভাবে হবে। আমরা যারা বসে আছে তারাও কিন্তু অ্যাক্টিভ না, সেলফ সেন্সর জুডিশিয়াল হয়ে গেছে। এগুলাতে আপনি একটা জায়গায় যদি না নিয়ে আসেন, তারপরে সবচেয়ে বড় মতনৈক্য আছে। বিএনপির জায়গায় গণপরিষদ নির্বাচন বলছে এনসিপি, সংবিধান পুনর্লেখন বলছে তারা। বিএনপি তো এই দুইটাতে হাতই দিবে না। জামাত বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকতে হবে, এটা না হলে
হবে না, জি আপার হাউস লোয়ার হাউসে হইতে হবে। এই যে টেকনিক্যাল পয়েন্টগুলা, এগুলো তো একটা প্রলঙ্গের প্রসেস। খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে এই দূরত্ব বাড়ছে, সেটা কিন্তু আমরা দেখছি। এই দূরত্বটা পলিটিক্যাল পার্টির মধ্যে যখন যত বাড়বে, তখন আপনাকে সন্দেহ চোখে দেখতে হবে যে আগামীতে কিন্তু আরেকটা ঝামেলার দিকে দেশ যাচ্ছে কিনা। IMF লোন, ইকোনমি, আপনি এবার সামারে কিন্তু আগের থেকে বলা হচ্ছে সবচেয়ে বেশি লোডশেডিং হবে, কয়লা করতে পারছে না। সেদিন পত্রিকায় দেখলাম 1200 মেগাওয়াটের জায়গায় 157 মেগাওয়াট ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে। আপনি কীভাবে এই গরমে এটা কন্ট্রোল করবেন? পলিটিক্যাল স্টেবিলিটি যদি না থাকে, আওয়ামী লীগের সময় কী ছিল জানেননি আপনি? নির্বাচন ছিল না, ইচ্ছা মতো নির্বাচন করতো, গণতন্ত্র ছিল না, করাপশন ছিল। কিন্তু এই পুলিশগুলো আওয়ামী লীগের হলেও কিন্তু আইনটা ঠিক রাখতো। এক্সেসিভ ফোর্স ইউজ করা, যারা আসলে আওয়ামী লীগের পুলিশ বাহিনী হয়ে কাজ করেছে তারা নির্বাচিত পরবর্তী রাজনৈতিক দলের হয়ে কাজ করবে, সেই নিশ্চয়তা এটা আওয়ামী লীগকে দিতে হবে। এই পুলিশের যারা আছে সবাইকে যদি আমরা দোষী, এই ওসিটা কি একদিনে, সবাইকে তো দোষী করার সুযোগ নেই, কিন্তু একটা কথা বলি, এই ওসিটা কি একদিনে ওসি হয়ে গেছে? দীর্ঘ 10-15 বছর তার পুলিশ জীবনের শেষে গিয়ে সরকারের, কিন্তু সরকারের অর্ডার বাস্তবায়ন করতে গিয়ে তারা কিন্তু আজকের এই অবস্থা তৈরি করেছে। সেনাবাহিনীর প্রধান একটা কথার সূত্র ধরে বলে উনি বলেছেন, দেখেন সমস্ত বাহিনীকে আপনারা লেভেলাইজ করবেন না, ট্যাগ মার্ক দিবেন না। পুলিশ, আর্মি, NSI, DGFI যাই আছে সমস্ত বাহিনী তো আর খারাপ না, কিছু করাপ্টেড কর্মকর্তা খারাপ ছিল। এদের কারণে পুরো বাহিনীটাকে যখন লেভেলাইজ করা শুরু হয়, বাহিনীকে পিটানো হয়, তখন এদের মরাল যে স্ট্রেংথ সেটা নষ্ট হয়ে গেছে। এটা তো আছেই, বাংলাদেশের পুরো ধ্বংস হয়ে গেছে। এটাকে ফিরে আনতে হলে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন। এটা যদি না হয় তাহলে সংবিধান পুনর্লেখন, বিএনপি বলে না, রাষ্ট্রপতি সরাইতে হবে, বিএনপি বলছে না, আমরাও না। আপনি গিয়ে মিছিল করে এই প্রধান বিচারপতি সহ আপিলের ডিভিশনের 5 জন বিচারপতিকে সরাই দিলেন। 5 দিন পরে রায় হইল যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সরানো যাবে। 5টা দিন অপেক্ষা করলে এই কোর্টের যে কলঙ্কজনক অধ্যায়টা কিন্তু হইতো না। এটা পলিটিক্যাল আনস্টেবল যখন হয়ে যায়, তখন দেশের রাজনৈতিক দলগুলো একে অন্যের প্রতি মতভেদ চূড়ান্ত আকার ধারণ করে আরও খারাপের দিকে যায়। তো আমাদের রাজনৈতিক দলগুলো চিন্তা করতে হবে, যিনি আছেন ওনাকে চিন্তা করতে হবে। ডক্টর ইউনূস একজন ভালো লোক, সম্মানী লোক, বাংলাদেশের একজন লরিয়ান, যাকে সবাই এক নামে চিনে, ডক্টর ইউনূস। ওনাকেও মনে রাখতে হবে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যদি মানুষের মন থেকে উনি চলে যায়, ওনার নিরপেক্ষতা নষ্ট হয়ে যায় কিছু মানুষের জন্য, কিছু ছাত্র সংগঠনের জন্য, কিছু পলিটিক্যাল পার্টির জন্য, তাহলে উনি যেটা অর্জন করেছেন 84 বছর জীবনে, এটা সব আর ম্লান হয়ে যাবে। আপনি আসলে যে নিশ্চয়তার কথা বলছিলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এত নিয়ম কানুন লিখে গণতন্ত্র হয় না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ এবং চর্চার মাধ্যমে এগোতে হবে। সেখানে তো আসলে জবাবদিহিতাটাও নিশ্চিত করতে হবে। লিখিত নিয়ম কানুনই বাংলাদেশে আমরা দেখেছি যখন যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে এসছে তারা নিজেদের প্রয়োজনে বারবার আসলে সেই নিয়ম কানুনগুলোকে ভেঙে চুরে ফেলেছে। সেটি যদি আসলে লিখিত আকারে না হয় তাহলে আমরা কতখানি গণতন্ত্র রক্ষা করতে পারবো? বাংলাদেশে বর্তমানে যে সংবিধানটি আছে সেখানে কি কোথাও বলা ছিল যে গুম করা যাবে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে? সেখানে বলা ছিল রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিচার বহির্ভূত হত্যা করা যাবে? সেখানে কোথাও বলা ছিল যে আপনি মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে বছরের পর বছর মামলার ঘানি টানাতে পারবেন? সেখানে বলা ছিল যে জুডিশিয়ারি পুরোপুরি এক্সিকিউটিভের কর্মচারীর মতো আচরণ করবে? ছিল বলা? বলেন তো ছিল না। সংবিধানে আপনি যত মধুর কথাই লেখেন না কেন, আপনি যদি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে পারেন, মানে অন্যান্য যে মেকানিজম কি একটাই মেকানিজম, আপনার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে দিতে হবে, সেটা যদি করে আপনি নির্বাচন ছাড়া থাকতে পারেন তাহলে অটোমেটিক্যালি সংবিধানে যাই লেখা থাকুক না কেন কিছু যায় আসে না। ফর এক্সাম্পল, চায়নার সংবিধান আপনারা দেখবেন সেখানে লেখা আছে মত প্রকাশ করার ব্যাপারে কোনো রকম কোনো বাধা থাকবে না। আসলেই কি তাই চায়নাতে? বাংলাদেশ আর চায়নার মত প্রকাশের তুলনা যদি করেন, বাংলাদেশে কিন্তু ফার বেটার অবস্থা মত প্রকাশের চায়নার সঙ্গে তুলনা করলে। অথচ বাংলাদেশের সংবিধানটা খুলে দেখেন, মত প্রকাশ করা যাবে কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে কিছুটা কন্ট্রোল করার কথা বলা আছে। সো সংবিধানে লেখা থাকলেই যে আপনি একেবারে মুক্ত স্বাধীন গণতান্ত্রিক হয়ে গেলেন, আর সংবিধানে এক্স্যাক্টলি ওই কথাগুলো না থাকলেই যে আপনি পরাধীন হলেন, বিষয়টি এরকম না। দেখুন সামনে তো, আচ্ছা আপনি আমাকে এটা বলেন, অনেকে বলে যে নির্বাচন মানেই গণতন্ত্র না, কিন্তু এমন কোন গণতন্ত্রকে আপনি দেখাতে পারবেন যেটি নির্বাচন ছাড়া এসছে? এটা সম্ভব না। গণতন্ত্রের জন্য তো নির্বাচন খুবই প্রয়োজনীয়, কিন্তু সেটি সুষ্ঠু হতে হবে এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে তো হতে হবে। কেন অংশগ্রহণ করবে না? আমি তো মনে করি যে নেক্সট নির্বাচনে নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে, যাদের বাংলাদেশের রাজনীতি করার পারমিশন থাকবে নির্বাচনের সময়, তারা প্রত্যেক
প্রত্যেকেই নির্বাচনে অংশ নেবে। এখানেই মজাটা তন্নি। দেখুন, আগামী নির্বাচনে এনসিপি যেহেতু বড় বড় সংস্কারের কথা বলছে, আমি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, তারা নির্বাচনের আগে সেই লম্বা ফিরিস্তি তালিকা তারা দেবে যে তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তারা এই জায়গায় এই পরিবর্তন আনবে। বিএনপি কি কি পরিবর্তন আনতে চায় তারাও সেটা মানুষের সামনে দেবে, যেটা মানুষ গ্রহণ করে সেটাই হবে। এখন আপনার যদি ভোট হয় 10টি, কিন্তু আপনি মনে করছেন 10 কোটি ভোট আপনার থাকবে এবং আপনি আসলে সেই রকম মামাবাড়ির আবদার পেশ করতে থাকেন, তাহলে তো আসলে বড় মুশকিল ভাই। আর আমি বুঝি না নির্বাচনটিকে পিছানোর ব্যাপারে মানুষের এত উৎসাহ কেন। ধরুন আমি একটা হাইপোথেটিক্যালি চিন্তা করি, এমন একটি সরকার নির্বাচনের মাধ্যমে এলো যেই সরকারটি জন আকাঙ্ক্ষার সঙ্গে রেজোনেট করতে পারছে না বা জন আকাঙ্ক্ষাকে যথাযথভাবে অ্যাড্রেস করতে পারছে না, যেই সরকারটি জুলাইয়ের পরে যে পরিবর্তন এসছে, মানুষের মনোজগতে পরিবর্তন এসছে, মানুষের চিন্তায় পরিবর্তন এসছে, মানুষের রাজনীতি দেখবার দৃষ্টিতে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনের সাথে অ্যাকোমোডেট করতে পারছে না, সেই সরকার তো আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে মনে করি সেই সরকার এমনিতেও খুব বেশি সময় সময় টিকতে পারবে না। এই সরকারকে নিয়ে অনেক ধরনের সমালোচনা আমরা শুনতে পাচ্ছি। এটিও তাজ রহমান জিএম কাদের বলেছেন যে অন্তর্বর্তী সরকার যে সংস্কারই করতে চাক তা নির্বাচিত সংসদে পাশ করতে হবে, এবং তিনি এটিও বলেছেন সংস্কার হচ্ছে নির্বাচন পেছানোর বাহানা। তার মানে কি আসলে জাতীয় পার্টি কোনো রকম সংস্কার ছাড়াই নির্বাচন চায়? না, দেখেন, জাতীয় পার্টি পুরনো রাজনৈতিক দল, বিএনপি ও বলছে সে কি কথা, সংস্কার, নির্বাচন, বিচার এটা একটা চলমান প্রক্রিয়া। আপনি ওভারনাইট করতে পারবেন না, বিচার ওভারনাইট করতে পারবেন না। একটা ফেমাস কোট আছে, উনি তো নিজেই লয়ার, যে আপনার জাস্টিস হ্যারিড ইজ জাস্টিস ব্যারিড। যদি আপনি তাড়াতাড়ি করে বিচার করার চেষ্টা করেন তাতে দাফন করে ফেলবেন, এটা হারি করে যদি করেন, ডিলে করলে তো আবার ডিনাইড হওয়ার সুযোগ আছে। ডিলেট না, এটা মধ্যমপন্থা আইনের মধ্য দিয়ে যেতে হবে। ইভেন আপনার গত সরকার কিন্তু কতটা বছর নিয়ে পরে কিন্তু এই যুদ্ধবদ্ধের বিচারটা করলো। আপনি এই বিচারগুলো তাড়াহুড়া করে করবেন, শেষ পর্যন্ত আবার এটা রিভার্স হয়ে যাবে। আপনাকে আইনের পন্থা অবলম্বন করে ওয়েট করতে হবে, এটার ফর্মাল আছে অনেক কিছু, এটাতে একটার পর একটা স্টেজে যেতে হবে। এখন আপনি এই স্টেজ যদি অপেক্ষা করতে হয় তাহলে তো আর নির্বাচন হচ্ছে না, আগামী নেক্সট ফিউ ইয়ার্সই হচ্ছে না। তো আমার চেয়ারম্যান জিএম কাদের কালকে বলেছেন এটা একটা সংস্কারের আসলেই কি একটা স্মেল পাচ্ছি আমরা। বিএনপি তো বলছি, আমরাও বলছি যে আপনি এইগুলো করার পরে কিন্তু অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ আপনাকে এইগুলো সংবিধানে রেটিফাই করতে হবে। পার্লামেন্টে সেশন প্রথম থেকে শুরু করে 30 দিনের মধ্যে এইগুলোকে আপনাকে সংবিধান অন্তর্ভুক্ত করে নিতে হবে। কারণ আপনি এইগুলা কীভাবে করবেন যদি নেক্সট গভর্নমেন্ট, বিএনপি তো বলছে অনেকগুলো করবে না, তারা অলরেডি বলে দিচ্ছে তারা, তাহলে আপনি এই সংস্কারগুলো কার জন্য করবেন? বিএনপি বিগেস্ট স্টেক হোল্ডার এখন। তাহলে আপনি ন্যাশনাল কনসেনসাসে যেগুলো হবে না এই সংস্কারগুলো তো আপনি করতে পারবেন না। তাহলে তো আপনি এখন গণপরিষদ বিএনপি মানবে না। জাতীয় পার্টির জিএম কাদের কালকের বক্তব্য থেকে সেটাই মনে হচ্ছে যে এটার জন্য প্রলং করার জন্য কিছু হলে আমরা নাই। আপনি নির্বাচন দেন, মানুষ কাকে চায় কাকে চায় না। আপনি অমুকরে ব্যান করবেন, অমুকরে বাতিল করবেন। 51টা নিবন্ধিত রাজনৈতিক দল, আরও যা ইচ্ছায় অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, 100টা করে নিয়ে যাবেন। ওয়ারিজ আমি দেখলাম রবিন ফারহানা আরপিওতে আজকে আপনার এখানে আসার আগে আরপিওতে ডাবল চেক করে দেখলাম, আপনি যদি একটা নতুন নিবন্ধিত রাজনৈতিক দল হইতে হয় 2টা জেলাতে আপনার অফিস থাকতে হবে, 100টা উপজেলাতে অফিস থাকতে হবে। এই 100টা উপজেলার প্রত্যেকটা জায়গায় 200 ভোটারের লিস্ট আপনার এখানে এনে দিতে হবে। হিউজ। আপনার অফিস কোথায়? 22টা জেলাতে টোটালে আপনার অফিস কোথায়? এটাগুলো কয়টা পার্টি নিবন্ধন পাবে? জুন পর্যন্ত সময় পিছিয়েছে, কিন্তু সময় দেন, সেটা অন্য জিনিস। এটা ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা যদি দিতে চায় না সেটা আলোচনা করুক স্টেক হোল্ডারদের সাথে। কিন্তু এই ফরম্যাটগুলো আপনারা ইজি করার জন্য বলতেছেন কেন? কাকে করার জন্য? আগে আমাদের গলাতে রশি দিবেন, এখন রশি সরায় অন্যরা এখন এই রশি নিতে চাবে না। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আসলে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন। রুমিন ফারহানা, আপনি বলছিলেন যে আসলে সংবিধানে যাই কিছু লেখা হোক না কেন, একজন ব্যক্তি তিনি যদি অনির্বাচিত হয়ে সরকার প্রধান হন তার পক্ষে সবকিছু করা সম্ভব। সেখানেও তো আসলে একটি দ্বিমত তৈরি হচ্ছে। আমরা দেখছি এনসিপি বলছে একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান, সংসদ নেতা হওয়া নিয়ে তাদের ঘোর আপত্তি রয়েছে, যাতে করে এই ধরনের একনায়কতন্ত্র আর বাংলাদেশে ফেরত আসতে না পারে। তাহলে বিএনপির আসলে আপত্তি কোথায়? আমি আপনার উত্তর নিবে, একটি বিরতি সময় হয়েছে। যে 25 রাজখাউন থেকে বিরতি নিয়ে ফিরছি।
সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জি25 প্রাথমিতিতে রাজকাহনে ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনারা বলছিলেন যে সংবিধান কাটাছেড়া আসলে করাটা একেবারেই যিনি রাষ্ট্রের চালিকা শক্তিতে থাকেন তার ইচ্ছার উপরে অনেকটা নির্ভর করছে, এবং আমরা দেখেছি দীর্ঘদিন আসলে বাংলাদেশে কিভাবে একজন ব্যক্তির ইচ্ছায় আসলে সবকিছু হয়েছে। সেখান থেকে তো আসলে বেরিয়ে আসা দরকার, এবং এনসিপি কিন্তু সে কারণে তারা বলতে চাইছে সেটি থেকে বেরিয়ে আসতেই তারা এক ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান, সংসদ নেতা হওয়া, এই নিয়ে তাদের ঘোর আপত্তি, এবং দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। যে জায়গাটিতে বিএনপি তাদের সাথে দ্বিমত পোষণ করেছে। তাহলে একনায়কতন্ত্র থেকে কিংবা আসলে এই যে একজন ব্যক্তি পুরো রাষ্ট্রকে আসলে দখল করে রাখবেন, সেখান থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে? আমরা যদি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করি, আমরা কেউ নির্ধারণ করে দিতে পারবো না যে একজন দল, একটা দল কোন ব্যক্তিকে তার প্রধানমন্ত্রী মনোনীত করবে। এটা কমপ্লিটলি দলের খুশি। কংগ্রেস যেমন যখন পাওয়ারে গেছে, সোনিয়া গান্ধী দেখেছে যে মানুষ খুব কমফোর্টেবল না, তার দলের মধ্যেও কিছু ডিসকমফোর্ট আছে, উনি সরে গিয়ে উনি ওনার দলেরই আরেকজনকে মনোনীত করেছেন। আমরা যদি ব্রিটেনের দিকে তাকাই, আমরা কি বলতে পারি যে ব্রিটেনে এই দল থেকে দুবারের বেশি উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না? ইভেন আমরা যদি ওয়েস্টের দিকে, আমেরিকার দিকে তাকাই, আমেরিকা অবশ্য দুবারের ব্যাপার আছে, কিন্তু এটাও ট্রাম্প এখন বলছে যে এটাও থাকা ঠিক হবে না। এটা যেই দল থেকে তিনি হবেন নির্বাচিত, সেই দল ঠিক করবে যে কে প্রেসিডেন্ট হবে, কে প্রাইম মিনিস্টার হবে। এটা তো আসলে আপনি সংবিধান দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন না, এক। দুই হচ্ছে বিএনপি কিন্তু তারপরেও যথেষ্ট নমনীয় আচরণ করেছে। 2016 সালের ভিশন 2030 থেকে এখন 31 দফা পর্যন্ত যে সংস্কার পরিকল্পনা বিএনপি দফায় দফায় দিয়েছে, আপনি যদি দেখেন সেখানে বলা আছে একই ব্যক্তি মানে পরপর দুবারের পরে থার্ড টাইম হতে গেলে একটা বিরতি দিয়ে তারপরে তিনি আবার প্রাইম মিনিস্টার পাওয়ানোর কথাও বিএনপি বলেছে। একদম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার কথা বিএনপি বলেছে। আর একটি দলের নেতা কে হবে সেটা কি আসলে বাইরে থেকে সংবিধান দিয়ে ঠিক হবে যে সেই দলের নেতা কে হবে? সেই দলের কর্মীরা যাকে নেতা হিসেবে চায়, সেই দলের সমর্থকরা যাকে নেতা হিসেবে চায়, তিনিই নেতা হবেন, এবং সেই দল তার যেই নেতাকে প্রধানমন্ত্রী মনোনীত করবেন, নির্বাচিত করবেন, সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন। এগুলো হয়েছে কি মানে নাই কাজ তো খই ভাজ। আমি দুঃখিত মানে এভাবে বলার জন্য। রাষ্ট্র নিয়ে ছেলে খেলা কিন্তু খুব ভালো পরিণতি কারোর জন্য বয়ে আনবে না। এই যে আসলে সংস্কার নিয়ে নানান রকম তর্ক বিতর্ক হচ্ছে, এটিও তাজ রহমান এনসিপি এটিও বলেছে সংস্কারের সুপারিশ। একটু বলি তো লাস্ট, হ্যাঁ, আমি খুব অবাক হয়ে দেখি পরিবর্তন বা সংস্কারের কথা এই দল বলছে, এনসিপি বলছে, তারা তাদের শিক্ষা নিয়ে প্ল্যান কেন দেয় না, স্বাস্থ্য নিয়ে প্ল্যান কেন বলে না, সামাজিক সুরক্ষায় তারা কি করবে সেটা কেন বলে না, তারা অর্থনীতি নিয়ে তাদের পরিকল্পনা কি সেটা কেন আমরা জানি না, কেন আমরা বেকারত্ব নিয়ে তারা কি ভাবছে, কিভাবে বেকারত্ব কমিয়ে আনা যায়, কর্মসংস্থান নতুন তৈরি করা যায়, সেগুলো নিয়ে তারা কি দিতে চাইছে, ডেলিভারি করতে চাইছে, সেগুলো শুনি না। আমরা শুধু বড় বড় কথা শুনি, হ্যাঁ, গণপরিষদ নির্বাচন হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এত বড় বড় বিষয় নিশ্চয়ই থাকবে, কিন্তু সেই সাথে তোমরা যেহেতু গণমানুষের দল বলে নিজেকে দাবি করছো, গণমানুষের প্রাত্যহিক জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলো আলোচনায় আরো বেশি আসলে আমার মনে হয় তাদের নিজেদের জন্য ভালো হতো। সেই প্রত্যাশা আসলে সবাই করতে চায়। এনসিপি বলেছে সংস্কারের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের পর তারা নির্বাচন চায়, অর্থাৎ যেই ধরনের দাবি তারা করছে, যেই ধরনের সংস্কারের কথা তারা বলছে, সেই সংস্কারগুলোকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সম্ভব? এটা কি গণতান্ত্রিক ওয়ার্ড? এটা তো আরো বড় ফেসিবাদী ওয়ার্ড হয়ে গেল। তা আমি যা বললাম আপনাকে মেনে নিতেই হবে। তাহলে আপনি ফেসিবাদী বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, যারা নিজেরা যা বলতো তাই করতো, এখন আপনি কোন তাই বলছেন? অক্ষরে অক্ষরে দাড়ি কমা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না, সংবিধানও দিয়ে আপনি দাড়ি কমা দিয়ে রাজনীতি করতে পারবেন না। এটা পরিবর্তনশীল সময়ের সাপেক্ষে প্রক্রিয়া দিন। সে তো নিজেই বলেছে আপনি ইলেকশন ছাড়া, ইলেকশন ইজ দ্য গেটওয়ে অফ দি ডেমোক্রেসি। আপনাকে ইলেকশন দিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, একটাই রাস্তা। সেখানে গণতন্ত্রের মধ্যে আপনার সংস্কার, নির্বাচন এটা থাকতেই হবে, এটাই থাকবে। কিন্তু আপনি যদি বলেন আমি যদি রবীন্দ্র রাজনৈতিক দল বড় দলের বোন আমার, সে যদি আমার বলে না আপনি শুনতে হবে আমি এটা বলছি, তাহলে তো এটা গণতন্ত্রের
আপনার সংবিধান নিতে পারছে না। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, আপনি বলছিলেন একটু আগে যে এই সরকার হয়তো কাউকে কোনো একটা সুযোগ দেওয়ার জন্য এইভাবে সময় ক্ষেপণ করছে, আবার এই এনসিপি যে রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে যে এই সরকারের কেউ কেউ আসলে বিএনপির হয়ে কাজ করছে, বিএনপির মতন করে কাজ করার চেষ্টা। এখন নতুন করে শুরু ওনারা কেন দিচ্ছেন? আমরা তো এখানে টকশোতে অনেক দিন ধরে 8 মাস থেকে বলছি, ডক্টর ইউনূস সাহেব তো নিজে বলেছেন আমাদের নিয়োগ করতে হলো ছাত্ররা। যেদিন উনি এই শব্দটা বলেছেন সেদিন রাজনৈতিক দলগুলোকে আন্ডারমাইন করেছেন, এদেশের মানুষকে আন্ডারমাইন করেছেন, এদেশের মানুষের ইমোশনকে উনি আঘাত করেছেন। এই শব্দটা না বলে ডক্টর ইউনূস বলা উচিত ছিল ছাত্ররা আমাকে নিয়োগ এখানে দেওয়ার জন্য সাধারণ জনগণ সহ রাজনৈতিক দল সহ সবাই মিলে আমাদেরকে এখানে দিয়েছে। আপনি সংবিধান পুনর্লিখন করবেন, ডক্টর ইউনূস তো এই সংবিধানের শপথ নিয়ে হয়েছেন। আপনারা 5 তারিখের থেকে 8 তারিখের মধ্যে সংবিধানটা যদি শেষ করে ফেলে দিতেন, একটা লিখনের উপরে শপথ নিতেন, নতুন একটা প্রক্লেমেশন দিতেন, তাহলে তখন হয়তো অন্য জিনিস হতো। কিন্তু আপনি এই সংবিধানের এই রাষ্ট্রপতি, এই সেনাবাহিনী, দেখেন সেনাবাহিনীর প্রধান একটা কথা বলি, এই সেনাবাহিনী প্রধান কিন্তু প্রাইম মিনিস্টারের অর্ডার শোনা, ডিফেন্স মিনিস্টারের অর্ডার শোনা কিন্তু ইট ইজ এ ম্যান্ডেটরি। একজন এই ডিফেন্স মিনিস্টারের আন্ডারে না শুনলে কিন্তু কোর্ট মার্শাল হওয়ার সম্ভাবনা। এই সেনাবাহিনী প্রধান তো ওনার কথা না শুনে বাংলাদেশের মানুষের স্পিরিটের সাথে মিলে, আন্দোলনের সাথে মিলেই তো ডিফাইন করে প্রাইম মিনিস্টার অর্ডারকে এদেশের মানুষকে যদি না দিতেন তো দেশটা একটা গৃহযুদ্ধের দিকে যেত না। হঠাৎ করে এই সেনাবাহিনীকে নিয়ে আপনারা শুরু করে দিলেন টানা হেঁচড়া, বিতর্ক। এই দেশটাকে কেন যেন জানি না আমাদের কপালে কি আছে। আমরা রাজনীতিবিদ হিসাবে মাঝে মধ্যে মনে হয় যে আমরা কিছুই করতে পারছি না এই দেশের জন্য, কি করার ছিল বা কি করতে চাচ্ছি পারছি না। আমাদের যদি এখন এইটা হয়ে যায় যে আমি যা বলেছি তা শুনতেই হবে, বিএনপি বলবে জি না আমরা যা বলেছি তার থেকে মেজরিটিগুলো নিতে হবে। ওনারা যা বলেছিল যদি শোনা হতো তাহলে আজকে রাষ্ট্রপতি থাকতো না, ওনারা যা বলেছেন তা শোনা হলে আজকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান থাকতো না, বিশৃঙ্খলা আর্মিদের মধ্যে শুরু হতো। বাংলাদেশ এমনি বিশৃঙ্খলায় ভরে গেছে, যা ইচ্ছা তা আপনি করতে পারেন না। রাজনৈতিক নেতা একদিনে তৈরি হয় না। তো কিন্তু সরকার তো চেষ্টা করছে, তারা বারবার তো আলোচনা করছে রাজনৈতিক দলগুলোর সাথে। আপনি ক্যাবিনেট মিনিস্টার করতে পারবেন টেকনিক্যাল কোটায়, রিটায়ার্ড একটা সচিব এনে আপনি মন্ত্রী করতে পারবেন, কিন্তু পলিটিশিয়ান একদিনে তৈরি করতে পারবেন না। পৃথিবীর এটা একদম স্পেসিফিকলি একটা রাজনৈতিক দলের নেতা তৈরি করতে অনেক দিন লাগে। রাজনীতিকে আপনি শিষ্টাচারটা জানতে হবে আপনাকে। এই শিষ্টাচার বহির্ভূত যখন ওয়ার্ডিং শুরু হয়ে যায় তখন জেনজি বলেন আপনি আর সিনিয়র বলেন, আপনাকে এইটার মাউথ থেকে মানুষ শিখবে কি? আপনাকে এখন সিনিয়রদেরকে বলেন এদের ডেট চলে গেছে, আপনি বলবেন এরা আর থাকা উচিত না। সিনিয়র জুনিয়রদের নিয়েই কিন্তু রাজনীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, এটা দেশের চালাইতে হয়। জি, এই শিষ্টাচারের জায়গায় আমি রুমিন ভাই একটু ছোট করে আপনার কাছে একটা উত্তর নিতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে যখন থেকে রাজনৈতিক দলগুলো শিষ্টাচার শেখানোর চেষ্টা করছে তার মানে সেই রাজনৈতিক দলগুলো অনেকটা আওয়ামী লীগের সুরে কথা বলছে। আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি, আমি নিজে রাজনৈতিক পরিবারের সন্তান। এই বাচ্চারা যখন কথা বলে ওরা কিন্তু আমাদের সন্তান সম। ওরা যখন এই কথাগুলো বলে আমাদের দুঃখ হয়, বলতে ইচ্ছা করে তোমাদের এই প্রতিটা শব্দ তোমাদের হাজার হাজার ভোট কেড়ে নিচ্ছে। তোমরা শব্দ চয়ন কি হবে? দেখুন একটা সময় না রাজা রাজ্য শাসন করত, রাজপুত্রদের শেখানোর জন্য কয়েকজন করে শিক্ষক থাকতেন। কেউ তাকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করত, কেউ তাকে জ্যোতির্বিদ্যায় পারদর্শী করত, কেউ তাকে অন্য কিছু শেখাতো, কূটনীতি শেখাতো। সো একজনকে রাজা হিসাবে গড়ে তুলতে কিন্তু দীর্ঘ পথ পরিক্রম করতে হতো। এখন তো আর রাজার সেই রাজ্য নেই, কিন্তু এখন পলিটিশিয়ানরাই দেশ পরিচালনা করেন। একজন রাজনীতিবিদকে না একদম মাঠ থেকে ঘাট থেকে ধীরে ধীরে শিখে 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 যেতে হয়। এই যে বড় বড় হুঙ্কার, এই হুঙ্কারগুলো না মানুষকে আপনার থেকে অনেক দূরে সরিয়ে নেয়। এই হুঙ্কারগুলো মানুষ ভালোভাবে নেয় না, এবং বিশেষ করে হুঙ্কার কখন ভালোভাবে নেয় যখন আপনি কোনো জালিমের বিরুদ্ধে হুঙ্কার তুলছেন, তখন নেবে। যেমন শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যখন হুঙ্কার দিতাম মানুষ কিন্তু আমাদেরকে ভালোবেসেছে, কিন্তু এখন যদি দেখা যায় ভালোবেসেছে যখন তারা ক্ষমতার অংশ হয়ে গেছে, এখন কিন্তু মানুষ পারসেপশন হচ্ছে তারাই দেশটাকে চালায়। এখন তাদের এই হুঙ্কার মানুষ ভালোভাবে নেবে না। এই যে আসলে সংস্কার প্রস্তাব নিয়ে নানান রকম দ্বিমত আছে, বিশেষ করে ডিসেম্বর কেন্দ্রিক আসলে যে নির্বাচন বিএনপি দাবি করছে সেই জায়গাটি নিয়েও আসলে অনেক রকমের দ্বিমত আমরা দেখতে পাচ্ছি। ডিসেম্বরে নির্বাচনে তাদের সর্বদলীয় জনমত গঠন করতে চাইছে বিএনপি, এনসিপি এবং জামায়াত বলছে শুধু ডিসেম্বরের মধ্যে তারা আসলে নির্বাচনের সময়টাতে থাকতে চায় না। অর্থাৎ শুধু ডিসেম্বরেই কেন নির্বাচন হতে হবে, সেটি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন যে কোনো সময় আসলে হতে পারে। সেখানেও কেন আসলে দ্বিমত আপনাদের? 1-2 মাস 3 মাস পিছিয়ে গেলেই বা কি এমন ক্ষতি হয়ে যাবে? এই প্রশ্ন উত্তরটাও আমি নিতে চাই, তবে আরও একটি বিরতি নিয়ে ফিরবো।
জি25 ইস্পাত নিবেদিত রাজখান থেকে এই পর্যায়ে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন। ব্যারিস্টার ফারহানা, ডিসেম্বর নির্বাচন আদায় সর্বদলীয় জনমত গঠনের কথা বলেছে বিএনপি, তবে এনসিপি এবং জামায়াত বলেছে শুধু ডিসেম্বরেই নির্বাচনের মধ্যে তারা থাকতে চায় না। বিএনপি তাহলে কেন শুধুই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়? দেখুন, আসলে নির্বাচন করতে আর খুব বেশি সময় লাগবার কোনো কারণ নেই। এক, দুই হচ্ছে বিএনপি শুধু একা নয়, বিএনপির সঙ্গে গত 15 বছর যেই রাজনৈতিক দলগুলো মাঠে ছিল এবং যারা সরকারের বিরুদ্ধে সমস্ত লড়াই সংগ্রামে অংশ নিয়েছে, মামলা খেয়েছে, জেল খেটেছে, সেই প্রত্যেকটা দল কিন্তু ডিসেম্বরের মধ্যে চায়। আপনি গণসংহতি আন্দোলন বলেন, কিংবা আপনি আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টির কথা বলেন, কিংবা আপনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কথা বলেন, আপনি যেই দলের কথাই বলেন না কেন, এই প্রত্যেকটি দল, ইভেন জামাতও কিন্তু বলেছে আগামী রমজানের আগে, রমজান হচ্ছে মিড ফেব্রুয়ারি থেকে, সো রমজানের আগে হলে জানুয়ারি হাতে থাকে একমাত্র। এখানে যদি আমি ছোট একটা প্রশ্ন করি ফারহানা, হঠাৎ করে জামাতের আসলে বিএনপির শীর্ষস্থানীয় নেতার সাথে মিটিং এর পরে সুর পাল্টে গেল, সেটাই বা কেন? আমার মনে হয় এই ব্যাপারে আপনি যদি জামাতের কোনো নেতাকে প্রশ্ন করতেন, সেটা আমার মানে ওনার জন্য সহজ হতো উত্তর দেয়া। তবে আমি বিষয়টিকে ওভাবে দেখি না। আমি মনে করি জামাত একটি বড় রাজনৈতিক দল, তারা নিশ্চয়ই তাদের মানে হিসাব নিকাশ থেকেই বুঝেছে যে এত বেশি সময় লাগবার আসলে কোনো কারণ নেই। জামাত কিন্তু দীর্ঘ সময়ে নির্বাচনের জন্য দেওয়ার ব্যাপারে কখনোই খুব বেশি উৎসাহী ছিল না। জামাত সবসময় বলেছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, এবং সেই যৌক্তিক সময় তারা মনে করেছে আগামী রমজানের আগেই যৌক্তিক সময়, সো সেটা অ্যাট বেস্ট জানুয়ারি পর্যন্ত যাবে। ঠিক আছে, সো বিএনপির সাথে জামাত মানে এই দল দুটোর মধ্যে যে বিরাট কোনো গ্যাপ আছে তা নয়। ইভেন অন্যান্য সকল রাজনৈতিক দল যারা হয়তো 15 বছর বিএনপির সঙ্গে একত্রে আন্দোলন করেনি, ফর এক্সাম্পল জাতীয় পার্টি, তারাও কিন্তু বলছে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। তাহলে একমাত্র বাকি থাকে এনসিপি। আপনি আমাকে বলেন তো, এনসিপির সাথে আর কোন দল বলছে সকল সংস্কার করে, সকল বিচার শেষ করে তারপরে নির্বাচন হবে? আপনি আমাকে একটা দল বলেন যারা এনসিপির সঙ্গে আছে, বলেন না, একটা দলের নাম বলেন। তার মানে বিএনপি কি মনে করছে যে এনসিপি কে কোনোভাবে সকল রাজনৈতিক সরকার সুযোগ দিচ্ছে? ডেফিনেটলি বিএনপি সহ সকল রাজনৈতিক দল একভাবে একদিকে কথা বলছে, গণতন্ত্রের পক্ষে কথা বলছে, নির্বাচনের পক্ষে কথা বলছে, মানুষের ভোটের অধিকারের পক্ষে কথা বলছে, মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের দিকে কথা বলছে, জবাবদিহিতামূলক সরকারের কথা বলছে, একটা জবাবদিহিতামূলক সংসদের কথা বলছে। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি এনসিপি এবং এনসিপি কেবলমাত্র রাজনৈতিক দল হিসেবে যারা নির্বাচনকে কখনো সংস্কার, কখনো বিচার ইত্যাদি দিয়ে দেরি করাতে চাচ্ছে। এবং ভেরি ইন্টারেস্টিংলি এনসিপির সঙ্গে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্ত হয়েছেন সরকারের সঙ্গে নানানভাবে যারা যুক্ত, তারাও নানান রকম আওয়াজ তুলছেন যে না, আমরা বলি না, কিন্তু মানুষ আসলে চায় যে আমরা 5 বছর থাকি। এটিও তাজ রহমান, এই যে আসলে দীর্ঘদিন থাকা কিংবা আসলে ক্ষমতায় থেকে যাওয়ার যে বিষয়টি, সেটি নিয়েও তো আসলে সংস্কার কেন্দ্রিক এক ধরনের আলোচনা শুরু হয়েছে, এবং নাহিদ ইসলাম জানিয়েছেন কমিশনের সুপারিশ মতো অন্তর্বর্তী সরকার না, নির্বাচনকালীন সরকার চায় এনসিপি। নির্বাচনকালীন সরকার শুধুই নির্বাচন সংক্রান্ত কাজ করবে। এই বক্তব্য তো আমরা দিয়েছিলাম, এক সময় লাগতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার হবে না, নির্বাচনকালীন সরকার হবে। এখন ওনারা এটাতে কেন গেছে? প্রলং করার জন্য। দেখেন, আমাদের 2 দিন শনি রোববার, আজকে শেষ হলো বর্ধিত সভা। আপনি টেলিভিশনে দেখেছেন, সব টেলিভিশনে এত স্বতঃস্ফূর্তভাবে নেতারা আসছেন জেলা থেকে, কারণ আপনি যখন অত্যাচারিত হবেন তখন দল কিন্তু সুসংগঠিত হয়। আমাদের প্রতি তো এক্সট্রিম লেভেল অফ অত্যাচার করা হচ্ছে, চেয়ারম্যানের প্রতি করা হচ্ছে, আমার প্রতি, আমাদের দলের সিনিয়র চেয়ারম্যান প্রেসিডিয়ামদের প্রতি। আমরা কোনো স্পেস পাচ্ছি না, দোসরের একটা স্টিগমান লাগায় যা ইচ্ছা তা করা হয়েছে। ইনফ্যাক্ট একটা বক্তব্য দিলে এটার পিছনে নিচে গিয়ে হাজারো হাজারো বিশ্রী ভাষায়, শিষ্টাচার তো কি, শিষ্টাচারের দাদার মতো ভাষা দিয়ে এখানে গালিগালাজ করা হয়। আমাদের চেয়ারম্যান তো কালকে বলেছেন, আজকেও বলেছেন যে বৈষম্য সরাই হচ্ছে, বড় বৈষম্য শুরু হয়েছে। যত তাড়াতাড়ি নির্বাচন হবে দেশে একটা স্থিতিশীলতা আসবে, অর্থনৈতিক। আপনি মুক্ত পরিবেশ মানে কি? যার ইচ্ছা তারে ধরবেন, তৌহিদ জনতা, গরু জবাই করে মারবেন, বাড়ি দখল করবেন, ভাঙবেন, আপনার গাড়িতে উঠে জুড়ে ধরে নিয়ে যাব, মারবো। এটার নাম কি আপনার ফ্রি মুভমেন্ট? এটার নাম কি আপনাকে মানে ফেসিস থেকে বাইরে? এটার জন্য তো মানুষ করে নাই। এই ছাত্ররা আন্দোলন করেছে, তাদেরকে সমর্থন দিয়েছে দেশের মানুষ, আপামর জনসাধারণ, রাজনৈতিক দল। আমরা সংসদের থেকে 3 তারিখে জিএম কাদের বলেছেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলনটা তাদের এটা এক সঠিক আন্দোলন। আপনার 4 তারিখে গাজীপুর গিয়ে উনি বলেছেন, বিরোধী দলের নেতা থাকা অবস্থায়, ইন্টারভিউ দিন জেল স্টারে। তারপরে এখন গালি দেওয়া হচ্ছে রাজনৈতিক দল হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করা কিন্তু আইনভঙ্গ করা নয়। নির্বাচনে গিয়েছে,
18 তো বিএনপি গিয়েছিল, আমরা 14তে গেছি, 24-এ গেছি, বেশি 2টা করেছি। এটার জন্য হয়তো আমাদের রাজনৈতিক চেয়ারম্যান বলেছেন আমাদের ভুল থাকতে পারে, রাজনৈতিক দল হিসাবে আমরা এটা সংশোধন করার জন্য আমাদের করছি। কিন্তু এখন শুরু হয়ে গেছে সবাইকে সরাই দাও, আমাদের ফিল নিতে হবে, অক্ষর অক্ষর আমাদের কথা শুনতে হবে। মানুষ কি সেটা চাচ্ছে নাকি? কিন্তু তারা তো এটিও বলেছে তারা একচ্ছত্র ক্ষমতায় লাগাম টানতে চায়। লাগাম টানতে হলে তো মানুষের ম্যান্ডেট নিতে হবে। আপনি আমাকে জোর করে লাগাম টানাবেন? এটার জন্য তো আইন আছে, প্রসিজিওর আছে। আপনাকে মানুষের কাছে যেতে হবে, এটি ভ্যালিড ওয়ে টু গো টু দি পিপল। আপনি পাবলিক ম্যান্ডেটটা নিয়ে আসেন না, পাবলিক ম্যান্ডেট যাকে দিবে তাকেই লাগাম টানেন, আইন করেন। আপনি দাড়ি নকশা দিয়ে হাত পা বেঁধে এদেশের যত কিছু অর্জন হয়েছে রাজনৈতিক দলের মধ্যে দিয়েই, গণতন্ত্রের মধ্যে দিয়েই হয়েছে, পৃথিবীর যত দেশে হয়েছে। আপনি হঠাৎ করে 2 বছরের জন্য একটা আসলেন, কাজ করে গেলেন, বাকি আপনার সারা জীবনের জন্য আপনি রাজনৈতিক দল ছাড়া তো হচ্ছে না। আপনাকে রাজনৈতিক দলের মধ্যে দিয়েই রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল করতে হবে, নির্বাচনের মাধ্যমেই করতে হবে। আর সেই নির্বাচনটা কিন্তু সবার ন্যাশনাল কনসেনসাসে না হয়, সেখানে যদি মতবিরোধ হয় সাংবিধানিক প্রবলেম দেখা দিবে, গণতন্ত্রের প্রবলেম দেখা দেবে, নির্বাচনের প্রবলেম দেখা দেবে, বিচার বিভাগের প্রবলেম দেখা দিবে। এই এতগুলো সমস্যাকে কিভাবে সমাধান করবেন আপনি? কিন্তু এই যে সমস্যা সমাধানের কথা বলছেন রুমিন ফারহানা, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত করার তাগিদ দিয়েছেন সংস্কার কমিশন, এবং সেটি নিয়েও আসলে নানান রকমের বিরোধিতা আছে। এনসিপি চাইছে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে, জাতীয় নির্বাচন পরে করতে। এবং এই প্রশ্ন যখন আসলে নাহিদ ইসলামকে করা হয়েছিল, তিনি বলেছেন এটি কেবলই ভিন্নমত ফ্যাসিবাদী দলগুলোর মধ্যে আসলে অনৈক্য নিয়ে, শুধু ভিন্নমত আসলে থাকতেই পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেখানে এবার সমস্যা কোথায়? না না, নিশ্চয়ই ভিন্ন মত থাকতেই পারে। ভিন্ন মত না থাকলে আর ভিন্ন রাজনৈতিক দল গঠন হলো কেন? সব দল যদি একমত হতো তাহলে তো একটাই দল হতো। আর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির একটি মত আছে, বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল, তার একটি মত আছে, নিশ্চয়ই অন্যান্য রাজনৈতিক দলগুলোর মত আছে। তবে আমি যেটা মনে করি, মেজরিটি পার্টি, বেশিরভাগ অধিকাংশ রাজনৈতিক দলই মনে করে জাতীয় নির্বাচনটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এবং নির্বাচন কমিশন থেকেও আমি লক্ষ্য করেছি, তারা বক্তব্য দিয়েছেন যে আমাদের সকল প্রস্তুতি এখন জাতীয় নির্বাচনকে ঘিরে। জাতীয় নির্বাচন হবে, তারপরে ডেফিনেটলি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন বহু বছর ধরে হয় না, সেটা হবে। বাংলাদেশে ডাকসু নির্বাচন হবে, কারণ সুষ্ঠু নির্বাচন তো হয়নি, এর আগে তো হয়নি, আমরা দেখিনি। সো এই নির্বাচনগুলোও হবে। তবে সব জায়গায় বাংলাদেশের একটি স্থিতিশীল সরকার আসতে হবে, জবাবদিহিতামূলক সরকার আসতে হবে, মানুষের প্রতিনিধিত্ব করে এরকম সরকার আসতে হবে। এক অনির্বাচিত থেকে আরেক অনির্বাচিত, এক অনিশ্চয়তা থেকে আরেক অনিশ্চয়তা বাংলাদেশ আর এফোর্ড করতে পারবে বলে মনে করি না। যে দ্বিমতগুলো আছে সেই দ্বিমত কমিয়ে আনার মতন অবস্থা আমরা দেখতে পাচ্ছি কি সামনে? ছোট করে যদি বলেন। আমি মনে করি বিএনপি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে যথেষ্ট ছাড় দিয়েছে, যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। অন্যান্য রাজনৈতিক দল এবং বিশেষ করে যারা বিএনপির ভীষণ রকম বিরোধিতা করছে, তাদের অনেক বেশি সমঝোতার মনোভাব নিয়ে এবং একটা যাতে ন্যাশনাল কনসেনসাসে পৌঁছানো যায়, জাতীয় ঐক্যমতে পৌঁছানো যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে। এখন আপনার লক্ষ্য যদি হয় সরকারকে ডিলে করা, লম্বা করা, প্রলং করা, তাহলে আপনার কার্যকলাপ একরকম হবে। ঐক্যমতে আমরা পৌঁছাতে চাই, সে প্রত্যাশা রেখে আজকে শেষ করতে চাই। ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, এটিউ তাজ রহমান আজকে রাজখানে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি 25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।